আজ আমরা আপনাদের নিয়ে যাব এক শতাব্দীরও পুরনো এক শিল্প বিপ্লবের কেন্দ্রে, যার শিকড় ভারতের নদিয়া জেলায় আর হৃদয় বাংলাদেশের কুষ্টিয়ায়। বাংলাদেশের কুষ্টিয়ার মোহিনী মিল, অবিভক্ত বাংলার প্রথম বস্ত্রকল বা কাপড়ের কল। এক সময় এই মোহিনী মিল শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, সমগ্র এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের কলের স্বীকৃতপ্রাপ্ত মিল ছিল। এই মিলে কাজ করত প্রায় ৩,০০০-এরও বেশি শ্রমিক। মিলের সঙ্গে আমার যোগাযোগের কারণ হচ্ছে আমার বাবা যেহেতু একজন ফুটবল খেলোয়াড় ছিলেন, গোলরক্ষক ছিলেন, উনি ওই সূত্র ধরে মোহিনী মিলে চাকরি করতেন। এই যে উনি চাকরি করতেন সেই সূত্র ধরেই আমার মোহিনী মিলের সঙ্গে যোগাযোগ। এই মোহিনী মিলকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল আমাদের আজকের কুষ্টিয়া শহর। এই মিলকে কেন্দ্র করে কুষ্টিয়া শহর গড়ে ওঠে এবং এই মিলকে কেন্দ্র করে তখনকার সময়ের পূর্ব পাকিস্তান যে কাপড়ের সংকট, বস্ত্রের সংকট বলা যায় উনি পূরণ করেছিলেন একাই। ইতিহাস থেকে জানা যায় শুরুর দিকে মোহিনী মিলের ৩ জন শেয়ার হোল্ডার ছিলেন: মোহিনী মোহন, জগৎ কিশোর চৌধুরী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মোহিনী মিলের কাপড় এতটা মানসম্পন্ন ছিল যে সারা ভারতবর্ষে তুমুল জনপ্রিয়তা পায়। আর সেই কাপড় বাংলাদেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতী দিয়ে রেলে করে পৌঁছে যেত ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। ১৯৬৫ সাল বাংলার গর্ব মোহিনী মিলকে রাষ্ট্রায়ত্ত করার মধ্য দিয়ে শুরু করে মোহিনী মিল ধ্বংসের প্রথম পদক্ষেপ। জনশ্রুতি আছে গৃহবন্দী করে হত্যা করা হয় মোহিনী মিলের তৎকালীন প্রাণ পুরুষ দেবী প্রসাদ বা কানু বাবুকে। আর বাবুকে তো মারা হলো ষড়যন্ত্রভাবে। মারি ফেলা হয়েছে দেবী প্রসাদ কানুবাবু। মোহিনী মিল করেছিলেন, কিন্তু দেবী প্রসাদ কানুবাবুই আমরা মনে করতাম এই মিলের মালিক। এই মিল মানেই কানুবাবু, এক অসাধারণ শিল্পপতি বলা যায়। বাংলার ভূমিতে প্রথম ও এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের কারখানা মোহিনী মিলের গৌরবোজ্জ্বল ইতিহাস, আবার সেই মিলের করুণ পরিণতি এবং এর বর্তমান অবস্থা, এই নিয়ে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি কুষ্টিয়া শহরের মিল পাড়ায়। আমার এই পাশে যে লাল ইটের দালান দেখতে পাচ্ছেন, এ পাশে অনেক পুরনো কিছু দালান রয়েছে। এই সবই হচ্ছে মোহিনী মিলের সম্পত্তি। মোহিনী মিল কুষ্টিয়ার বিলপাড়ায় অবস্থিত। আমি উঠেছি কুষ্টিয়া ঝিনাইদহ সড়কের পাশে দিশাটার্ক হোটেলে। এখান থেকে মোহিনী মিলের দূরত্ব ৫ কিলোমিটারের মতো। অটোতে করে যেতে সময় লাগবে ১৫ মিনিট। সড়ক থেকেই আমি একটা অটো ঠিক করে চললাম মোহিনী মিলের দিকে। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ও দেখলাম এদিকেই। কুষ্টিয়া শহরের বিভিন্ন পাড়া পার হয়ে যাব মোহিনী মিলে। এই যে কুষ্টিয়া শহর, এই শহরের বিস্তৃতির পেছনেও কিন্তু রয়েছে মোহিনী মিলের বিরাট অবদান। একসময় কুষ্টিয়াকে বলা হতো সংস্কৃতির রাজধানী। এখানেই আছে লালন সাইজির আখড়া, আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। কবিগুরু এই কুষ্টিয়ায় এসে রচনা করেছেন তার বহু জনপ্রিয় কবিতা, গান আর কাব্যগ্রন্থ। কুমারখালীতে জন্ম বিষাদ সিন্ধু উপন্যাসের জনক প্রখ্যাত সাহিত্যিক বীর মোশাররফ হোসেনের। সাহিত্যিক অক্ষয় কুমার মৈত্র, কাজী মোতাহার হোসেন, বাউল কবি কাঙাল হরিনাথ, সঙ্গীতজ্ঞ গগন হরকরা সহ আরো অনেক জ্ঞানী গুণী মানুষের জন্মস্থান এই কুষ্টিয়া। আমরা এখন আছি আড়ুয়া পাড়ায়। কুষ্টিয়া শহর আসলে বেশ কিছু পাড়ার সমষ্টি। এই যে পাড়া কালচার, এটা কুষ্টিয়া ছাড়া বাংলাদেশের আর কোনো শহরে আছে কিনা আমি জানি না। আমরা মোহিনী মিলের সীমান্তে প্রবেশ করেছি। আমরা চলে এসেছি মোহিনী মিল এলাকায়। রাস্তার ঢোকার মুখে শুরু থেকে যে লাল ইটের দেয়াল দেখা যাচ্ছে এবং এই মাঠ, এই যে বাড়িগুলো প্রায় ভেঙে গেছে, এই সবই হচ্ছে মোহিনী মিলের। মোহিনী মিলের জায়গার পরিমাণ ৯৯ বিঘা, যার মধ্যে কারখানার জায়গাটার পরিমাণ ২৮ বিঘা। পৌঁছে গেলাম মোহিনী মিলের একটি গেটের সামনে। মিলের বেশ কয়েকটি গেট রয়েছে, যার মধ্যে এটি একটি।
যে অটোতে করে এসেছি সেই অটো ড্রাইভার ভাই মিলের কাছে এসে আবেগ আপ্লুত হয়ে গেলেন। তিনি বললেন এই মিল নিয়ে ওনার রয়েছে অনেক স্মৃতি এবং তা আমাদের বলা শুরু করলেন। আচ্ছা, নানার খাবার নিয়ে আসতাম। আচ্ছা, এগুলো নিয়ে আসতাম। আর তখন আমরা ছোট। আচ্ছা, মানে আপনার পরিবারের অনেকে এখানে কাজ করছে। জি। আচ্ছা, আর এটা বন্ধ হইলো কবে? 93 সালে। ও আচ্ছা, 93 সালে কাজ বন্ধ হয়ে গেছে। তখন থেকে আর কেউ কাজ করে না। জি না। ও, উৎপাদনও বন্ধ হয়ে গেছিল। কিন্তু অনেক দিন। এক সময় কুষ্টিয়া শহরের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ হতো এই মোহিনী মিলে। আমরা যে অটোতে করে এই মোহিনী মিলে এসেছি, সেই অটো ড্রাইভারের সাথে কথা বলেও জানলাম যে এখানে তার বাবা কাজ করেছে, নানা কাজ করেছে, খালা কাজ করেছে। এক সময় খুব ছোটবেলায় সে তাদের জন্য খাবার নিয়ে আসতো বাড়ি থেকে, আর তখনই এই মিলের ভেতর ঢুকতে পেরেছিল। শত বছরের পুরনো এই কারখানায় জায়গায় জায়গায় ভেঙে পড়েছে, গজে উঠেছে বটগাছ। যে কোনো সময় হয়তো ভেঙে পড়বে। আমার এপাশে যে পুরনো দালানগুলো দেখা যাচ্ছে, এগুলো একসময় ছিল মোহিনী মিলের গোডাউন। এখন বর্তমানে এটি আনসার ক্যাম্প হিসেবে আছে। তারপরও শত বছরের পুরনো এই দেয়াল এবং বাড়িঘরগুলোর যে অবস্থা, যে কোনো সময় হয়তো ভেঙে পড়বে। কুষ্টিয়া শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মিলপাড়া, আর এই মিলপাড়াতেই অবস্থিত মোহিনী মিল। 1908 সালে মাত্র 8টি তাঁতযন্ত্র কল নিয়ে গড়ে তুলেছিলেন এই মোহিনী মিল। মোহিনী কুমার চক্রবর্তী সে সময় জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন অবিভক্ত বাংলার নদিয়া জেলার এই কুষ্টিয়া মহকুমাকে, কারণ এই জায়গাটি তখন বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল। এই মোহিনী মিলের কাছাকাছি ছিল জগতী রেলওয়ে স্টেশন, আরেক পাশে ছিল ছোট্ট নদী বন্দর, এবং যেখান দিয়ে খুব সহজেই কাপড় নিয়ে চলে যাওয়া যেত ঢাকা শহরে, এবং ট্রেন স্টেশন দিয়ে এখানকার উৎপাদিত বস্ত্র চলে যেত কলকাতাতে। আমি চেষ্টা করব মিলের ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পুরো মিলটা। ভিতরে কি মেশিন টেশিন গুলো আছে না? আপনি তার কাছেই তো যেতে পারবেন, সর্বোচ্চ মানে এটা কি সব জঙ্গল হয়ে গেছে? জঙ্গল 100 বছরের পুরানো জায়গা তো। 90-92 সালে বন্ধ হয়েছে। এক সময় এই মোহিনী মিল শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, সমগ্র এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের কলের স্বীকৃতপ্রাপ্ত মিল ছিল। এই মিলে কাজ করত প্রায় 3000-এরও বেশি শ্রমিক। আপনি এখানে চাকরি করতেন? চাকরি মানে 9 মাস চাকরি করেছি। তার আমার বাপ দাদারা চাকরি করেছে এই মোহিনী মিল। এই মোহিনী মিলে। আপনি কি নেপাল থেকে আসছেন? আমি আসিনি, আপনাদের- আমার মা বাবা, আমার জন্ম এখানে। আচ্ছা, আপনার চেহারা তো নেপালি না? হ্যাঁ, নেপালি নেপালি, কিন্তু কথা তো আমার বাঙালি। বাঙালি না। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহন বাহাদুর। বাবুরা ছিল, সব যত নেপালি ছিল এরা সব রেজিমেন্ট, সব ব্রিটিশ রেজিমেন্ট। আমার বাবা ছিলেন ব্রিটিশ রেজিমেন্ট। আমার বাবা চাকরি করতেন, রিটায়ার হওয়ার পরে এই দেশে বাবু টানতেছে। আমাদের একটা সর্দার ছিল বস, ওনার নাম দল বাহাদুর। ওনাকে বলতেন দল বাহাদুর আমার রেজিমেন্ট ফোর্স লাগবে, সিকিউরিটি গার্ড। তখন উনি কল করতেন। গার্ডের জন্য আপনাদের? হ্যাঁ হ্যাঁ, গার্ডের জন্য। আমি মিলের সঙ্গে আমার যোগাযোগের কারণ হচ্ছে আমার বাবা যেহেতু একজন ফুটবল খেলোয়াড় ছিলেন, গোলরক্ষক ছিলেন, উনি সুনামের সঙ্গে গোল রক্ষা করতেন। উনি পূর্ব পাকিস্তান আন্তঃবিশ্ববিদ্যালয় একাদশ দলের খেলোয়াড় ছিলেন। উনি লাহোর, করাচি, ইসলামাবাদে খেলেছেন। উনি কুষ্টিয়া জেলা দলের একমাত্র নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। উনি ওই সূত্র ধরে মোহিনী মিলে চাকরি করতেন। এই যে উনি চাকরি করতেন, সেই সূত্র ধরেই আমার মোহিনী মিলের সঙ্গে যোগাযোগ। বলা যায় আমরা খুবই ছোট, 71-এ যখন 6-7 বছর, তারপরে আমরা 71-এর পরে আমরা তখন কত বা 10-12, এই সময় এই বয়সে আমি মোহিনী মিলে ঢুকবার সুযোগ পেয়েছি। বিশাল মোহিনী মিল। সে সময় আমার শিশুকালে মোহিনী মিলের সঙ্গে আমার বাবার হাত ধরে ঢোকা, দেখা, আমি বলতে পারি সেই স্মৃতিগুলো এখনো আমার সবসময় মনে পড়ে। ওই যে একটা মিলের সাউন্ড, মানে সকালবেলা হলেই একটা ঘন্টা পড়তো বা একটা সাউন্ড দিত। এখন সকাল 7টা, এখন সকাল 8টা, এই সময় ধরে ধরে কিন্তু ওই শহরের মানুষ, তখন এত ঘড়ি ছিল না, কিন্তু ওই সাউন্ডটা দিয়ে সারা শহরের মানুষ তার সময় নির্ধারণ করত। আমার মনে পড়ে ওই যে মাঠটি ছিল ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, ওখানে আমি খেলা দেখতে যেতাম। অনেক ঐতিহাসিক ফুটবল খেলা ওখানে হতো, নানান খেলোয়াড়রা ওই মাঠে খেলতে আসতো। আমার যে স্মৃতিতে মোহিনী মিলটি ছিল প্রাণবন্ত, উচ্ছ্বাস, শ্রমিকরা কাজ করছে, একটা ব্যাপক অংশের মানুষ ওই আশপাশে যাচ্ছে, সেখানে বাজার ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, সব মিলিয়ে মোহিনী মিল আমার স্মৃতিতে একটা অসাধারণ একটি ফিলিংস, যেটি বলা যায় আমি বলবো
80, 81, 82 পর্যন্ত দেখেছি। তারপরে মোহিনী মিলের আমি পতন শুরু হলো, এবং এত বড় একটি মিল কি করে আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে পারে, কি করে আস্তে আস্তে কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে, সেটা আমি দেখেছি। 19 শতকের শুরুটা ছিল এই ভারত উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে সময় সারা বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন একেবারেই তুঙ্গে, দিকে দিকে নানা অসন্তোষ এবং স্বদেশী আন্দোলনও অনেক জোরালো। অন্যদিকে বিদেশি পণ্য বর্জনের স্বদেশী আন্দোলনও তুঙ্গে। সেই সময় 1908 সালে মোহিনীমোহন চক্রবর্তী তৈরি করলেন এই মোহিনী মিল বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। মূলত কুষ্টিয়া জেলার যে আজকের সমৃদ্ধি অগ্রগতি সেটা শুরু হয়েছিল এই মোহিনী মিলকে কেন্দ্র করে। এই মিলকে কেন্দ্র করে কুষ্টিয়া শহর গড়ে ওঠে, এবং এই মিলকে কেন্দ্র করে এই তখনকার সময়ের পূর্ব পাকিস্তান যে কাপড়ের সংকট, বস্ত্রের সংকট বলা যায়, উনি পূরণ করেছিলেন একাই। তখন মার্কিন কাপড় বলতাম আমরা, সেই বিশাল বস্ত্র আমরা মোহিনী মিল থেকে উৎপাদন হতো, এবং তখনকার মানুষজন এই মিলের উপর নির্ভরশীল ছিল। স্বদেশী যুগে দেশি কাপড়ের চাহিদা মেটাতে এই মিলটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বাংলার চাহিদা মিটিয়েও এই মিল থেকে উৎপাদিত কাপড় সারা ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, বার্মা সহ বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। ইতিহাস বলছে একসময় এই মিলে প্রতিদিন 500 থেকে 600 টন কাপড় উৎপাদিত হতো। এখানে শাড়ি, লুঙ্গি, ধুতি, মার্কিন কাপড়, এখানকার যে শাড়ি তৈরি হতো, ধুতি আপনি ভাঁজ করে দিয়ে হাতের মোটর নিয়ে আপনি চলে যাবেন, এত মিহি। আর এই যে মিলের যে ক্যালেন্ডার আছে, কাপড়ের ক্যালেন্ডার, যে ঝোলার মেশিন আছে, এরকম কোনো মিলে নাই। 60 বাই 70 কাপড় দেবেন, আপনি 80 বাই 70 কাপড় বাই করবেন। আচ্ছা, যে মার্কেটে যে চুলো চলবে না, সেই চুলো আপনি ঝোলার মেশিনে দেবেন, সেই চুলো আপনার সোনা হয়ে বাড়াবে। এত সুন্দর মিল ছিল। 1838 সালের 6 জুলাই তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়ার কুমারখালীর এলেঙ্গাপাড়ায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মোহিনীমোহন চক্রবর্তী। তার বাবা কৃষ্ণলাল চক্রবর্তী ছিলেন বঙ্গীয় পুলিশ বিভাগের একজন কর্মচারী। মায়ের নাম ছিল ভগবতী দেবী। 5 ভাই এবং একমাত্র বোনের মধ্যে মোহিনীমোহন চক্রবর্তী ছিলেন সবার বড়। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী মোহিনীমোহন জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। কর্মজীবন শুরু করেন কুষ্টিয়া মহকুমা অফিসে কেরানি হিসেবে, মাসিক মাত্র 18 টাকা বেতনে। চাকুরি ক্ষেত্রে তার অসাধারণ বুদ্ধিদীপ্ত কাজের জন্য মহকুমার তৎকালীন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার ম্যাকেনজি এবং বাংলার সর্বময় কর্তা বঙ্গীয় লেফটেন্যান্ট গভর্নর ডব্লিউ হান্টার উৎসাহ দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে পরীক্ষা দেওয়ার জন্য। এরপর পরীক্ষা দিয়ে মোহিনীমোহন হয়ে যান ম্যাজিস্ট্রেট। ব্যক্তি জীবনে তিনি যতটা ধর্মপরায়ণ ছিলেন, ততটাই ছিলেন ন্যায়পরায়ণ এবং অসাম্প্রদায়িক। ম্যাজিস্ট্রেট হিসেবেই তিনি চাকুরি থেকে অবসর নেন। সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর যে টাকা উনি পেয়েছিলেন তার সমস্তটা দিয়ে গড়ে তুলেছেন এই মোহিনী মিল। আর এখানে যারা কাজ করতো, হ্যাঁ, কয়টা মেশিন ছিল? মেশিন তো অনেক কিছু, গোনা যাবে না। এখানে সাইজিন আছে, উইভিন আছে, ঝোনাই ঘর আছে, স্পিরিন আছে, তাঁত আছে, রবিন আছে, আপনি সুতো লঙ্কার সব বিভিন্ন ফিটার আছে। এখন আমি আছি শতাব্দী পুরনো মোহিনী মিলের ভেতরে। 117 বছর আগে প্রতিষ্ঠিত মিলটির অবস্থা দেখুন। 1908 সালে স্থাপিত মোহিনী মিলের 3 জন শেয়ার হোল্ডার হিসেবে মোহিনীমোহন, জগৎ কিশোর চৌধুরী ও কবিগুরু রবীন্দ্রনাথের নাম দেখা যায়। 1908 সালে এই কারখানাটি লিমিটেড কোম্পানি ছিল না। 1912 সালে এই মিলটিকে একটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করেন। শ্রমিকেরা শুধু কাজ করে ঘাম ঝরাবে তা কি হয়? মোহিনীবাবু 1930 সালে মোহিনী মিলের কর্মচারীদের বিনোদনের জন্য মিলপাড়াতে গড়ে তোলেন সান্ধ্য সমিতি নামে একটি থিয়েটার এবং তাদের সংবাদপত্র ও বই পড়ার জন্য একটি লাইব্রেরি। সেই সময়ে মোহিনী মিলের ফুটবল টিম ছিল কলকাতা দলের সাথে টক্কর দেওয়ার মতো পারদর্শী। ইংল্যান্ডের এমন শোনা যায়, লর্ডসের যে ক্রিকেট স্টেডিয়াম, ঠিক ওই আদলে কুষ্টিয়া মোহিনী মিলের পাশেই উনি বানিয়েছিলেন একটি ক্রিকেট গ্রাউন্ড। শুধু ক্রিকেট না, আমি বলবো সাংস্কৃতিক আন্দোলনেও ওনার ভূমিকা ছিল। তখনকার সময়ে অয়েন্দ্র চৌধুরী, শিশির ভাদুরীর মতন প্রখ্যাত কলকাতার
সেই নাট্যগুরুরা মোহিনী মিলের যে মঞ্চ ছিল, রঙ্গমঞ্চ ছিল, সেখানে এসে উনি অভিনয় করে গেছেন। এই যে এক একটা ইতিহাস আমরা দেখেছি, হাসপাতাল বানিয়েছেন চিকিৎসা সেবার জন্য, ওখানকার প্রচুর মানুষকে উনি চিকিৎসা দিয়েছেন, উনি আবাসন ব্যবস্থাপনা করেছেন, এবং এমনকি আমি জানি যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের জন্য উনি কিন্তু অনেক বড় ভূমিকা রাখতেন। হিন্দু মুসলমানের ঈদ এবং পূজা দুইটা উৎসবে উনি বোনাস দিতেন। ধর্মের ভেদাভেদ ভুলে যে অসাধারণ একটি সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটি উনি নির্মাণ করেছিলেন। মোহিনী মিলের কর্ণধার মোহিনী মোহন চক্রবর্তী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরি থেকে অবসর নেয়ার পরেও 27 বছর পেনশন ভোগ করেছিলেন। 84 বছর বয়সে 1922 সালের 4 নভেম্বর মৃত্যুবরণ করেন। এই জায়গায় যে মাল রাখেছে, এই জায়গা ছিল আপনার টন টন কয়লা। কয়লা কেন? কয়লাটা মিলে বয়লাটা স্টিম জানা লাগতো। এইবার দেখেন, এই যে চং দেখেন, এই চংটা হচ্ছে এশিয়া মহাভারতবর্ষের একটা ঐতিহাসিক। তারপরে এই দেখেন হুইসিল, এই হুইসিলটা এশিয়া কোনো ভারতবর্ষতে নাই। পাশে হাসপাতাল, পাশে ক্যান্টিন, এই রোডটা মিলিটারি রোড। এখানে বেতনের দিন একটা ইলিয়ায় কাণ্ড মনে হয়, এখানে এখানে মেলা হচ্ছে। এখানে ছিল আমাদের মন্দির, এখানে না মন্দির পাশে হচ্ছে আপনার পাম্পু কল। তারপরে বাবু তৈরি করলো রং ঘরে আপনার হাওয়া ঘর, গরমকালে ঠান্ডা হাওয়া, আর শীতকালের দিন আপনার পানি হিট। নিজস্ব পাওয়ার হাউস, 3 সেফটি মিল চলবে, স্টাফ কারেন্ট পোড়াবে, আরও কারেন্ট বাইরে দেবে, আরও তার কারেন্ট মোটর থাকবে। 3-4টে বল খেলার মাঠ, সিনেমা হল, ডেলিভারি হাসপাতাল, মসজিদ, মন্দির, কি চাই। বাবা ধরেন আমার এখানে আইছিল, ধরেন তো কোনো আপনার হিন্দু এই ভাগাভাগি হয়নি, হিন্দুস্তান পাকিস্তান এখনো ভাগাভাগি হয়নি। 47 সালের পরে আগে আমার বাবা ছিলেন আপনার ব্রিটিশ রেজিমেন্ট। উনি আমার বাবাদেরকে কানুবাবু বলি আসে, আনে আমার বাবাদেরকে সিকিউরিটি গার্ডে পোস্টিং দেয়। মোহিনী মিলের ইতিহাসের গৌরবোজ্জ্বল একটি নাম দেবী প্রসাদ বা কানুবাবু। মোহিনী বাবু হচ্ছে কানুবাবুর দাদু। মোহিনী মোহনের 4 ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে গিরিজা প্রসন্নের সবার বড় ছেলে হলো দেবী প্রসাদ ওরফে কানুবাবু, অর্থাৎ কানুবাবু হলেন মোহিনী মোহনের নাতি। দেশভাগের পর 47 থেকে 50 সালের মধ্যে মোহিনী মোহনের পরিবারের বেশিরভাগ মানুষই ভারত চলে যায়। তখন দেবী প্রসাদ বা কানুবাবু দেশ ছেড়ে চলে যাননি, ফলে তিনি মোহিনী মিলের একক মালিক হয়ে যান। দেবী প্রসাদ কানুবাবু মোহিনী মিল করেছিলেন, কিন্তু দেবী প্রসাদ কানুবাবুই আমরা মনে করতাম এই মিলের মালিক। এই মিল মানেই কানুবাবু। এক অসাধারণ শিল্পপতি বলা যায়। শিল্পপতি সমাজের যে একটি দায়বদ্ধতা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হয়, উৎকৃষ্ট উদাহরণ বলা যায় কানুবাবু বা দেবী প্রসাদ। এই যে মোহিনী মিলটা উনি দায়িত্বে নিয়েছিলেন বা দায়িত্ব তার দাদুর কাছ থেকে নিয়েছিলেন, সেটি যথার্থভাবে উনি প্রয়োগ করেছিলেন। দেবী প্রসাদ প্রমাণ করেছিলেন সমাজের দায়িত্ব নিয়ে। স্পোর্টসম্যান, খেলোয়াড়, দুস্থ, আগামী দিনের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবার জন্য উনি চাকরির ব্যবস্থা করেছিলেন। ওই মোহিনী মিলকে কেন্দ্র করে প্লেয়ারদেরকে, ব্যাপক অংশের খেলোয়াড়দেরকে উনি অন্তর্ভুক্ত করেছিলেন। বাবু এমনই এক ব্যক্তি ছিল, ওকে সামনে যদি কেউ বলতো আমার মেয়ের বিয়ে কি আমার বাড়ি অনুষ্ঠান, আমার কাছে আপনার কাছে আমি আসলাম, বাবু দেবে, বাবুর একটা সিআই আছে, সিআই পাঠা দেবে, এই লোকের বাড়ি কি মেয়ের বিয়ে কি অনুষ্ঠান কি অরিজিনাল কি না, তদন্ত করার পরে বিয়ের যা খরচ বাবু বহন করতো। আপনি কানুবাবুকে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কানুবাবু দেখেছি, কানুবাবুর বাটার বোট হাতে খাইছি। আমি কাম করতাম কানুবাবুর আপনি ফুল বাগানে, আমার কাম ছিল কি ফুল বাগান ঝাড় দিয়া। আমরা কানুবাবুর ছেলে দুলাল বাবুর বোট হাতে আমরা খাইছি। কানুবাবুর বাসা কোথায় আছে? এই যে আপনি এই মোড়ের লাল দোতলা, এখন যেটা পুলিশ ফাঁড়ি, এটা হচ্ছে কানুবাবুর। মোহিনী মিলের যে কর্ণধার কানুবাবুর বাড়ি ছিল এই মিলপাড়া পুলিশ ফাঁড়িটি। আর বাবুকে তো মারা হলো ষড়যন্ত্রভাবে। হ্যাঁ, মারি ভালো হয়েছে, তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। 1965 সালে তৎকালীন পাকিস্তান সরকার মোহিনী মিল অধিগ্রহণ করে এর কর্তৃত্ব গ্রহণ করে, আর কানুবাবুকে পাকিস্তান নিরাপত্তা আইনে গৃহবন্দী করা হয়। গৃহবন্দী অবস্থায় কানুবাবুর মৃত্যু হয় 1967 সালে। ধারণা করা হয় কানুবাবুকে গৃহবন্দী অবস্থায় হত্যা করা হয়েছিল, তবে সঠিক কোনো প্রমাণ পাওয়া যায় না। কুষ্টিয়া শ্মশানেই রয়েছে তার সমাধি। এখন তাদের কেউ নাই এখানে? এখানে কুষ্টিয়া কেউ নাই, কিন্তু ইন্ডিয়ায় আছে। হ্যাঁ, ইন্ডিয়ায় ধরেন তার
নাতি পুঁতি আছে, তার মেয়েরা আছে, বছরে একবার দুইবার এখানে আসে। কানুবাবুর মেয়ে, তার ভাইয়ের মেয়ে আসতে পারে, আমাদের কোয়ারে ঢুকবে, ঢুকে আমাদের সাথে বসে আলোচনা করবে। হ্যাঁ আসে, প্রতি বছরে একবার আসবে। মিলের 99 বিঘা জমির মধ্যে কারখানা রয়েছে প্রায় 28 বিঘা জমির উপর। বর্তমানে কারখানায় যত কল ছিল সবগুলো সিলগালা করে রেখে দেওয়া হয়েছে। বাইরে আমরা যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে সেই 1908 সালের পরে নির্মিত। এই কারণেই এগুলো জায়গায় জায়গায় ভেঙে গেছে। পুরা ছাই দেখেন, ছাইয়ের উপরে দেখেন আজকে 100 বছর 80 বছর দাঁড়ায় আছে, পুরা ছায়ের গাছ নিয়ে। আর এই মিলে যত ইট আছে সব কুমুমাটি ইট, সব কুমুমাটি ইট। একটা ইট এখন পাওয়া যাবে না। এখন এই একটা ইটের দাম কিনতে গেলে আপনি 20 টাকা 15 টাকা লাগবে। এই একটা ইট কিনতে গেলে সব কুমুমাটি ইট। দেখেন এখন 100 বছর 124 বছর খাড়া আছে। কানুবাবু কোনো অভাব রাখেছিল না। 5 বছর আমার মিল চলবে, আমার ফরেন থেকে মাল আসবে না। 5 বছর পর আমি হাত দেবো। আসলে এটা তো শত বছরের পুরনো, অনেকটা ভুতুরে পরিবেশ। আর ভেতরে কিছু দূর যাওয়ার পরে আর কিন্তু যাওয়া যায় না। এখানে যারা থাকেন, পাহারা দিচ্ছেন এই মিলটি, তারাও সাহস করেন না। তাদের সাথে কথা বললাম, তারা বললেন যে আমরাও পুকুরের ওই পাশে যাওয়ার সাহস করি না। মিলের বাউন্ডারির বাইরেও যে খোলা জায়গা, এই জায়গাগুলো কিন্তু মিলেরই। এই খোলা জায়গাতে 4টি মন্দির, 4টি মসজিদ, দাতব্য প্রতিষ্ঠান, হাসপাতাল এসব বর্তমানে নির্মাণ করা হয়েছে। গোডাউন গুলো পরিত্যক্ত আছে, সেখানে আনসার ক্যাম্প করা হয়েছে। এছাড়াও বেশ কিছু জমি এবং স্থাপনা স্থানীয় প্রভাবশালীদের দখলে আছে এই মোহিনী মিলে। আপনারা এখন কতজন আছেন এখানে? ধরেন 12 মিশালি। না, আপনারা নেপালি নেপালি ধরেন ওই বাল বাচ্চা দিয়ে 30-35 জন হবো। আর এখানে 12 মিশালি ধরতে গেলে পরে এরপরে 100। আচ্ছা, মানে যারা আপনারা আগে এখানে কাজ করতেন, হ্যাঁ, তারা এখন এখানে আছে। তো এখন আপনারা কি করেন? এখন ধরেন যে যা কর্মতে মিল তো নাই, মিল নাই, কিন্তু মিলে মাটি তো আছে, মিলে টিন তো আছে, চং তো আছে, তাহলে মিলটা আছে। এটাই সম্বল, আর তো সম্বল নাই। আর আপনারা যেখানে থাকছেন এটাও তো মিলের? মিলেরই। এই কোয়ার্টারটাতে একমাত্র আমাদের জন্য করা, 13টা কোয়ার্টার করা, নেপালি কোয়ার্টার। আচ্ছা, এইতে সরকারির ভলিউম বইতে আমাদের পুরা নাম আছে। এখানে যারা স্বাধীনে পরে ঢুকেছিল, যদি আমরা বাধা দিতাম তাহলে ঢুকতে পারতাম না। চিন্তা করলাম গোষ্ঠী বাড়ুক, মানা করিনি। এখন এখানে বহু জাতি, হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে। এই মিলটা স্বাধীনের পরে কিছু বলা যাবে না, অতটা বলতে গেলে পরে একটু এখনকার সময় ভালো না। হুম্মাজুম রাজা বুঝেন, মানে বাঁদরের হাতে যদি খুনটা পড়ে, সেই খুনটা কি হতে পারে। এই মোহিনী মিল আমাদেরকে বলে একটা সময়ের কথা। এই যে মোহিনী মিলের পুরো এলাকা এবং এর যে স্থাপনা, এই সবই এখন আসলে বাংলাদেশের প্রত্নতত্ত্ব সম্পদ হয়ে দাঁড়িয়েছে। এই মোহিনী মিলের সাথে জড়িয়ে আছে তৎকালীন ব্রিটিশ ভারতের স্বদেশী আন্দোলনের ইতিহাস। ঠিক মোহিনী মিলের পাশেই যজ্ঞেশ্বর একটা স্থাপনা আছে, ওখানে রবীন্দ্রনাথ নিজে রাত্রি যাপন করতেন। অনেকে বলেন সোনার তরী গীতিকাব্য এটি ওখানে বসে উনি লিখতেন। তো আমরা ঐতিহাসিক এই যে রবীন্দ্রনাথের ওখানে থাকা এই বাড়িটা এখন ঐতিহাসিক হয়ে গেছে। পাশেই কিছু দূর গেলেই লালন সাইজির মাজার। লালন সাইজি যার কথা বললেই আবার নতুন করে আর একটা ফিলোসফি, আরেকটি নতুন চিন্তার উদ্ভব বা জন্ম, যেটি দিয়েই বাংলাদেশে এগিয়ে যেতে পারে আরো কয়েক হাজার বছর। ঠিক পাশেই আবার মীর মশারফ হোসেন, আপনারা সবাই জানেন ঐতিহাসিক বিষাদ সিন্ধু, যে বিষাদ সিন্ধু আমাদের জন্মের পর থেকে সবচেয়ে বড় একটি পাঠ, যেটি পড়ে কাঁদতাম। তাহলে মোহিনী মিল, পাশে লালন সাইজি, মীর মশারফ, রবীন্দ্রনাথ, একটু দূরে গেলেই কাঙাল হরিনাথ, আর একটু বাঁ পাশে গেলেই গগন হরকরা। তার মানে কুষ্টিয়ার সেরা জায়গাটাই বলা যায় মোহিনী মিল কেন্দ্রিক। আমরা মোহিনী মিল এবং দেবীপ্রসাদ, আমি কনফার্ম যে মোহিনী মিল কেন দরকার এবং আগামী শিল্পপতিরা কেমন শিল্পপতি হওয়া উচিত, ওটি একটি দৃষ্টান্ত হতে পারে। বাণিজ্য ব্যবসা শুধুমাত্র নিজের জন্য নয়, এটি যে সমাজের একটি দায়বদ্ধতা, এটি প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারবেন। ওনারা শুধু মুনাফা করেননি, ওনারা দেশ নিয়েও ভেবেছেন এবং দেশকে দিয়েছেন। এইভাবে যদি আমরা প্রত্যেকেই দেশের জন্য একটু একটু করে ভাবি, তাহলে মোহিনী মিল আবার জেগে উঠবে। মোহিনী মিল আমাদের দরকার। দেবীপ্রসাদ আমি মনে করি স্বর্গে যাবেন এবং তিনি যে মানুষের দায়িত্ব পালন করেছেন তার জন্য ওনাকে আবার নতুন করে স্যালুট জানাচ্ছি। ভালোবাসা সবাইকে।
মোহিনী মিল থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।